Hello everyone, welcome to NET JRF classes. In today's class on UGC NET Political Science, Unit 2, Western Political Thought. Today we are going to talk about one of the earliest and most influential thinker in political philosophy, Confucius. Confucius was born in China 551 BCE. Now let me begin by clarifying one thing. Confucius is not his original name. It is Latinized version. His real name is Kong Fuji, which literally means Master Kong. কনফুসিয়াস, যিনি খ্রিস্টপূর্ব 551 সালে চীনে জন্মগ্রহণ করেন, তার আসল নাম ছিল কং ফুজি, যার অর্থ হচ্ছে মাস্টার কং বা গুরু। He was a contemporary of Gautam Buddha and lived just before the time of Socrates and Plato. তিনি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন এবং বলা যায় যে পশ্চিম দার্শনিক চিন্তাধারার যেখানে শুরু, অর্থাৎ সক্রেটিস এবং প্লেটো, কনফুসিয়াস তারও আগে এশিয়ার দিকটাই বা পূর্বের দিকটাই নৈতিকতা এবং শাসন সম্পর্কে তার বিচারধারা দিয়েছিলেন। He was a political thinker, political figure and China's first teacher and founder of Ru School of Chinese Thought. তিনি একজন দার্শনিক, রাজনীতিবিদ এবং চীনের প্রথম শিক্ষক। তিনি রু স্কুল নামে দার্শনিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। Moral education was the backbone of his educational program. তার শিক্ষা দর্শন মূলত নৈতিকতা কেন্দ্রিক ছিল। He also taught his disciples how to serve as officials on all levels. তিনি তার শিষ্যদের শেখাতেন কিভাবে প্রশাসনে বা সরকারে একজন দায়িত্বশীলভাবে কাজ করতে হয়, উচ্চ থেকে নিম্ন স্তর পর্যন্ত দায়িত্ববান মানুষ হিসেবে কাজ করা উচিত। His ideas about creating social and political harmony through good governance, proper human relation and individual moral development shaped the Chinese thought and philosophy for many years. তার মতে সমাজে যদি ভালো শাসন ব্যবস্থা থাকে এবং মানুষের সাথে মানুষের সম্পর্ক খুবই সুন্দর হয়, ব্যক্তিগত নৈতিক উন্নয়ন যদি ঠিক অবস্থায় হয়ে থাকে, তাহলে সমাজে শান্তি ও শৃঙ্খলা আসবে। এই চিন্তাগুলোই পরবর্তীকালে চীনের রাজনীতি ও সমাজ ব্যবস্থাকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করে আসছে। এরপরে আমরা দেখব হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এখানে বলা যায় যে প্রত্যেকটা থিঙ্কার তার নিজের নিজের সময়ের শিশু, অর্থাৎ এভরি থিঙ্কার অফ হিজ চাইল্ড হিজ টাইম। কনফুসিয়াসের ক্ষেত্রেও তাই। তিনি যখন তার বিচারধারা দেয়, তিনিও দেখেছিলেন তার সময়ে সমাজ খুবই বিশৃঙ্খল অবস্থায় ছিল এবং তার মনে হয়েছিল যে এই সমাজটা পরিবর্তন করা উচিত। ওকে, Confucius lived during the Zhou dynasty, 1100 BC to 256 BCE. At this time, the land was divided among feudal lords. The moral and social order in a state of decay. Confucius sought a way to restore the cultural and political order. He believed that reform would come through educating the leader in his classics and his philosophy. He therefore sought a political position in influence, from which he could implement his principle. কনফুসিয়াস ছিলেন জো ডাইনেস্টির সময়ের মানুষ, যেটা ছিল খ্রিস্টপূর্ব 1100 থেকে 256 সালের মধ্যে। এই সময় চীনের রাজ্যগুলো অনেকটা ভাগ হয়ে পড়েছিল।
বিভিন্ন ধরনের ফিউডাল লর্ডস এবং যেসব বড় বড় জমিদাররা ছিলেন বা প্রভাবশালী নেতারা ছিলেন, তারা নিজেদের মতো করে এলাকাটা চালাতো। সমাজ তখন অত্যন্ত বিশৃঙ্খল অবস্থায় ছিল এবং নৈতিকতা এবং সামাজিক শৃঙ্খলা প্রায় ভেঙে পড়েছিল। কনফুসিয়াস এটা দেখে চিন্তিত হয়ে পড়েন। তিনি বিশ্বাস করতেন সমাজ যদি আবার সঠিক পথে ফেরাতে হয় তাহলে শাসকদের শিক্ষিত করতে হবে, এবং সেটা কিভাবে? প্রাচীন যেসব ধর্মগ্রন্থ আছে এবং নৈতিকতা তার পাঠ পড়িয়ে। তাই তিনি রাজনীতিতে প্রবেশ করতে চেয়েছিলেন, যার মাধ্যমে তিনি নিজের নীতিগুলি বাস্তবায়ন করতে পারেন। কিন্তু বাস্তবে তিনি প্রশাসনিকভাবে খুব বেশি সফল হতে পারেননি। কনফুসিয়ান কিছু প্রাইমারি থট আছে যেগুলো প্রাইমারি সোর্সে আমরা পাই। Confucius did not claim to invent anything new. He said his teaching were based on the wisdom of ancient. কনফুসিয়াস নিজে কিছু আবিষ্কার করেননি। প্রাচীন যেসব মনীষীরা ছিল তারা যে জ্ঞান দিয়েছিলেন এবং তাদের যেসব ধর্মগ্রন্থ ছিল, কনফুসিয়াস পরবর্তীকালে সেটা তুলে ধরেন এবং সমাজে অ্যাপ্লাই করার কথা বলেন, এই অনুযায়ী সমাজ ব্যবস্থা যাতে পরিচালিত হতে পারে। তিনি 5টা বইয়ের উল্লেখ করেছিলেন। এই 5টা বই হচ্ছে যেসব প্রাচীন জ্ঞানী মানুষরা ছিল তাদেরই কথার উপর ভিত্তি করে লেখা। এই 5টা বই কি কি? তোমরা এখানে চাইনিজ নামগুলো মনে রাখার প্রয়োজন নেই, তোমাদেরকে পরীক্ষায় শুধুমাত্র ইংলিশ নামগুলোই দেয়। প্রিভিয়াস ইয়ারেও স্প্রিং আর অটম অ্যানালস থেকে কোশ্চেন এসেছিল। প্রথম হচ্ছে বুক অফ চেঞ্জেস। এই বইটা দার্শনিক ভাবনার উপর ভিত্তি করে লেখা। এই বইটাতে বলা হয় যে সমাজে কিভাবে পরিবর্তন আসবে তার উপর ভিত্তি করে এই বইটি লেখা হয়েছিল। নেক্সট হচ্ছে বুক অফ হিস্টোরি। চায়নাতে যেসব পুরনো রাজা মহারাজা ছিলেন তারা যেভাবে প্রশাসন চালাতো বা যুদ্ধনীতি পরিচালিত করত, তার যে ইতিহাস সেটাই এই বইয়ে উল্লেখ করা হয়েছে। নেক্সট হচ্ছে বুক অফ অডস। প্রাচীনকালে যেসব কবিতা, গান এবং সংস্কৃতি ছিল সমাজে তার উপর ভিত্তি করে বুক অফ অডস লেখা। নেক্সট বুক অফ রাইটস। সামাজিক যেসব আচার অনুষ্ঠান হতো বা কে কাকে সম্মান করবে তার যে নিয়ম কানুন, সেই সব নিয়ে বুক অফ রাইটস লেখা হয়েছিল। যাতে আচার অনুষ্ঠান ঠিক থাকলে সমাজ যাতে সঠিকভাবে পরিচালিত হতে পারে তারই উল্লেখ করা হয়েছে বুক অফ রাইটসে। নেক্সট স্প্রিং, অটম অ্যান্ড অ্যানালস। কিছু কিছু জায়গায় কথিত আছে যে কনফুসিয়াস এই বইটি নিজেই সম্পাদন করেছিলেন। তার যে 4টে অন্য বই ছিল এগুলো তিনি নিজে লেখেননি, তার শিষ্যদের কাছ থেকে ব্যাখ্যা পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানালিটিক্স। এটি কনফুসিয়াসের মূল বই, যেখানে তার উক্তি এবং শিষ্যদের সাথে তার যে আলাপ চর্চা সেই সম্পর্কে এই বইটাতে উল্লেখ করা হয়েছে। নেক্সট হচ্ছে দ্য ডক্ট্রিন। জীবনযাপনে ভারসাম্য কিভাবে বজায় থাকবে তার উল্লেখ তিনি এই বইটিতে করেছিলেন বা তার শিষ্যদের দ্বারা করা হয়েছিল, যে কোনো কিছু অতিরিক্ত যেন না হয়, যে না খুব বেশি না কিছু কম, একটা ব্যালেন্স বজায় রাখার কথা বলা হয়েছে। তারপর হচ্ছে গ্রেট লার্নিং, নৈতিক উন্নতির পথ। তিনি শিখিয়েছেন কিভাবে মানুষ নিজেকে নৈতিকভাবে গড়বে এবং পরিবারকে ঠিক রাখবে, তারপর সমাজকে সুন্দরভাবে গড়ে তুলবে। বুক অফ মেনিয়াস। মেনিয়াস হচ্ছে কনফুসিয়াসের একজন ছাত্র বা তার পরবর্তীকালের দার্শনিক। তিনি বলেন মানুষের স্বভাব প্রথম থেকেই ভালো প্রকৃতির, আর সমাজ ও পরিবার যদি ভালো শিক্ষা দেয় তাহলে অটোমেটিকভাবে সে আরো ভালো হয়ে উঠবে।
কনফুসিয়াসের শিক্ষা সম্পর্কে বা এডুকেশন সম্পর্কে যে ধারণা ছিল সেটা আমরা দেখব। কনফুসিয়াস বিলিভড দ্যাট এডুকেশন শুড বি ওপেন টু অল। এখানে অল বলা হয়েছে, কিন্তু তিনি নারী পুরুষের ক্ষেত্রে সবসময় পুরুষদেরই উল্লেখ করেছেন তার সব লেখাতে। সেখানে কোথাও নারীদের কোনো উল্লেখ নেই। পরবর্তীকালে ফেমিনিস্ট কিছু থিঙ্কার তাকে এই জন্য ক্রিটিসাইজও করেন। Regardless of birth and social class, he opposed hereditary privilege and support merit-based learning. He emphasized moral education over just academic knowledge. He taught that through learning one can become Junji. Junji হচ্ছে কনফুসিয়াসের একজন আইডিয়াল পারসন। প্লেটোর যেমন আদর্শ রাজা ছিল, ফিলোসফার কিং, কনফুসিয়াসের ক্ষেত্রেও জেন্টেলম্যান জুনজি, আমরা একটু পরে আলোচনা করব। জেন্টেলম্যান জুনজি হচ্ছে একজন আইডিয়াল পারসন বা নোবেল পারসন, যিনি সমাজকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন। Who can lead the society? He trained students to become wise, disciplined and responsible officials. Education for him was a tool to build a better society through individual and moral development. শিক্ষা সবার জন্য সমান হওয়া উচিত। কে কোন পরিবার থেকে জন্মেছে বা তার সামাজিক অবস্থান কি সেটা বড় কথা নয়। তিনি বংশগত সুবিধা বা প্রিভিলেজের বিরুদ্ধে ছিলেন। তিনি চাইতেন যোগ্যতা ও পরিশ্রমের ভিত্তিতে মানুষ শিক্ষা পাক। এটাই হলো মেরিট বেসড লার্নিং। কনফুসিয়াসের মতে শিক্ষার আসল উদ্দেশ্য হলো নৈতিক চরিত্র গঠন, শুধু বইয়ের জ্ঞান নয়। তিনি বলতেন একজন মানুষ শিক্ষা নিয়ে জুনজি হতে পারে। তার জুনজি হলো তার কাছে একজন আদর্শ মানুষ বা আইডিয়াল ম্যান, একজন ব্যক্তি যার নৈতিকতা উন্নত আর যে সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে। তিনি ছাত্রদের শাসন ও প্রশাসনের জ্ঞান দিয়ে একটা সুশৃঙ্খল ও দায়িত্ববান করে তুলতে চেয়েছিলেন। তার কাছে শিক্ষা হলো একটি ভালো সমাজ গঠনের হাতিয়ার, আর শুরুটা হয় ব্যক্তিগত নৈতিক উন্নয়নের মাধ্যমে। তিনি 5টা কনস্ট্যান্ট ভার্চুয়ের কথা বলেন। এগুলি হচ্ছে সেরিমনি, মিউজিক, আর্চারি, চ্যারিয়টিং, রাইটিং অ্যান্ড ম্যাথমেটিক্স। এগুলোর মাধ্যমে আচার আচরণ ও সামাজিক রীতিনীতি শিখতে সাহায্য করে। মিউজিক হৃদয়কে নরম করে যাতে সংবেদনশীল হতে পারে। আর্চারি নিয়ন্ত্রণ ও লক্ষ্য ভেদ করতে শেখায়, যা তীর চালানো। চ্যারিয়টিং হচ্ছে রথ চালানো, মানে একজন লিডার কীভাবে নেতৃত্ব ভারসাম্য রক্ষা করে চলতে পারে সেটা শেখায়। রাইটিং চিন্তা ও জ্ঞান প্রকাশ করতে সাহায্য করে। ম্যাথ যুক্তি ও শৃঙ্খলা আনতে সাহায্য করে। কনফুসিয়াস বলতেন হিউম্যান বিংস আর বর্ন উইথ দ্য পোটেন্সিয়াল ফর গুডনেস, বাট টু বিকাম ট্রুলি ভার্চু দে মাস্ট লার্ন অ্যান্ড প্র্যাকটিস দিস ভ্যালু থ্রু আউট লাইফ। গুণ বা নৈতিকতা ও অনুশীলনের মাধ্যমে অর্জন করা যায়। কনফুসিয়াস মনে করতেন ভালো মানুষ গুণ নিয়েই জন্মায়, কিন্তু সেই গুণকে চর্চা ও শিক্ষার মাধ্যমে আরও দৃঢ় করা উচিত। টু বি ভার্চুয়াস ওয়ান মাস্ট লিভ এ ভার্চুয়াস লাইফ। ইট ইজ নট এনাফ টু জাস্ট নো হোয়াট ইজ গুড, ওয়ান মাস্ট লিভ অ্যাকর্ডিং টু দোজ মোরাল ভ্যালু ইন এভরিডে বিহেভিয়ার। গুণী হতে হলে গুণী জীবনের পথে চলতে হয়। শুধু ভালো ও মন্দর পার্থক্যটাই বুঝলে হবে না, প্রতিদিনের জীবনে তাকে এবং ব্যবহারিক আচরণে তা তুলে ধরতে হবে। তুমি জ্ঞানকে যখন সত্যি সত্যি কাজে লাগাবে তখনই সেটা গুণ বা ভার্চু হিসেবে প্রতিষ্ঠিত হবে। কনফুসিয়াস আইডেন্টিফাইড 5 key virtues
তিনি 5টি মূল গুণের কথা বলেন যাতে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ গঠন করা যায়। প্রথম হচ্ছে বেনোভোলেন্স। বেনোভোলেন্স কি না, পর উপকার বা সহানুভূতি বা অন্যকে দয়া, অন্যের জন্য ভালোবাসা। একজন গুণী মানুষ হতে গেলে মন থেকে ভালোবাসতে জানতে হবে, অন্যকে সাহায্য করতে জানতে হবে, সবাইকে সম্মান করতে হবে। এটা হলো বেনোভোলেন্সের মেন কথা। নেক্সট হচ্ছে প্রপারিটি। এটা শালীনতার কথা বলে যে একজন আচার আচরণ রীতিনীতি মেনে সমাজ তৈরি যদি করা যায়, বড়দেরকে সম্মান করা, সঠিকভাবে আচার আচরণ করা, তাহলেই সমাজ সুন্দরভাবে গঠিত হবে। শুধু আনুষ্ঠানিকতা নয়, ব্যক্তিগত শৃঙ্খলা আর সামাজিক সৌহার্দ্যও এতে বজায় থাকবে। সামাজিক সৌহার্দ্য বজায় রেখে যদি সমাজ পরিচালিত করা যায় তাহলে শৃঙ্খলা এবং শান্তি সমাজে থাকবে। রাইটনেস অফ জাস্টিস, ঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বোঝা, নিজের স্বার্থ না দেখে ন্যায়ের পক্ষে দাঁড়ানো। একজন গুণী মানুষ কখনো অন্যায়ের সাথে আপোষ করেন। নেক্সট হচ্ছে উইজডম বা প্রজ্ঞা বা জ্ঞান, সত্যকে বোঝা, তথ্যকে জেনে সঠিক সিদ্ধান্ত নেওয়া। জ্ঞানী ব্যক্তি প্রতিটি গুণকে ব্যালেন্স করে চলতে জানে, তাই সত্যকে বোঝা। ট্রাস্ট, কথার সাথে কাজের মিল থাকতে হবে। সততা, প্রতিশ্রুতি রাখা, নির্ভরযোগ্য হওয়া, এই গুণে মানুষ সম্মান ও আস্থা অর্জন করতে পারে। কনফুসিয়াসের মেন ধারণা ইউনিভার্সাল গোল্ডেন রুল খুবই ইম্পর্টেন্ট। এতে বলা হয়েছে যে ডোন্ট ডু টু আদার্স হোয়াট ইউ ডোন্ট ওয়ান্ট টু ফর ইয়োর সেলফ। তুমি যেটা নিজে পছন্দ করো না সেটা তুমি অন্যের সাথেও করো না। আর তুমি যদি নিজের জন্য কিছু ভালো চাও তাহলে সেটাই অন্যকেও দিতে শেখো। অর্থাৎ এখানে এমপ্যাথির কথা বলা হয়েছে। এই নিয়ম আমাদের এমপ্যাথির প্রতি অনুভূতি জাগায়, নিজেকে কল্পনা করতে শেখায়। অর্থাৎ ফেয়ারনেস এবং ন্যায্যতা, সাম্য রক্ষা করা, নৈতিকভাবে দায়িত্বশীল হতে সাহায্য করে আমাদেরকে। তিনি 5টা সম্পর্কের উল্লেখ করেছিলেন এখানে। এই 5টা সম্পর্ক যদি অনুযায়ী দায়িত্ব পালন করা যায় তাহলে সমাজ সঠিকভাবে পরিচালিত হতে পারে। এই 5টা সম্পর্ক কি না, ফাদার অ্যান্ড সন, পিতা ও পুত্রের সম্পর্ক। রুলার অ্যান্ড সাবজেক্ট, এখানে রুলার রাজা এবং সাবজেক্ট প্রজাকে বলা হয়েছে। এল্ডার ব্রাদার ইয়ং ব্রাদার, বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সম্পর্ক। হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রীর সম্পর্ক। এবং ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের সম্পর্ক, বন্ধুর সাথে বন্ধুর। ফাদার অ্যান্ড সনের সম্পর্কে তিনি ফাইনাল পিটি বলেছেন, পিতৃভক্তি থাকতে হবে। রুলার অ্যান্ড সাবজেক্ট, লয়্যালটি থাকতে হবে। এল্ডার ব্রাদার অ্যান্ড ইয়ং ব্রাদার, ভ্রাতৃত্ব বোধ থাকতে হবে তাদের মধ্যে। হাজব্যান্ড ওয়াইফ, ভালোবাসা ও বাধ্যতার সম্পর্ক। ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড, বিশ্বাসযোগ্যতা ও সমতার সম্পর্ক। এখানে তিনি ফাদারকে সুপিরিয়র এবং সনকে ইনফিরিয়র বলেছেন। এখানে অর্থাৎ বাবার আদেশ মেনে চলতে বলেছে তিনি সন্তানকে। বাবা যা বলবে সন্তান সেই অনুযায়ী কাজ করবে। অর্থাৎ একজন লিডার যেরকম শাসন পরিচালনা করবে সেই অনুযায়ী প্রজাদেরকেও মেনে চলতে হবে তাদের শাসন। এই সম্পর্কগুলো যদি ঠিকঠাক অ্যাপ্লাই করা যায় তাহলে সমাজে বিশৃঙ্খলা দূর হয়, শান্তি আসে। কনফুসিয়াস বলেছিলেন এই সম্পর্কগুলোর মধ্যে সবাই যদি নিজের কাজ ঠিকঠাক করে চলে তাহলে দেশও ভালোভাবে চলবে। তিনি বিশেষ করে বাবা ছেলের সম্পর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেন, কারণ এখান থেকেই সামাজিক শৃঙ্খলা শুরু হয়।
কনফুসিয়াস কিছু সোশ্যাল ক্লাসের উল্লেখ করেন, যার মধ্যে স্কলার, পেজেন্ট, আর্টিসেন্স অ্যান্ড মার্চেন্ট আসছে। স্কলার অর্থাৎ পণ্ডিত বা জ্ঞানীরা, এটা হচ্ছে হায়েস্ট ক্লাস, বিকজ দে গাইডেড সোসাইটি উইথ উইজডম অ্যান্ড মোরালিটি। স্কলার এখানে উচ্চ শ্রেণী, কারণ এরা সমাজকে জ্ঞান ও নৈতিকতা দিয়ে পরিচালিত করতে পারে। কনফুসিয়াস বিলিভড শিক্ষিত নৈতিক মানুষরাই সমাজের আসল নেতা। নেক্সট হচ্ছে পিজেন্ট বা চাষি বা কৃষক। অ্যাজ দে প্রডিউস ফুড ফর এভরিওয়ান টু সার্ভাইভ। দ্বিতীয় স্থানে কনফুসিয়াস কৃষক বা চাষিদের রেখেছিলেন, কারণ তারাই খাবার উৎপাদন করতেন যার উপর সবাই টিকে থাকে। তাদের কাজ সমাজের জন্য মৌলিক ও প্রয়োজনীয়। নেক্সট হচ্ছে আর্টিসেন বা ক্রাফটম্যান বা কারিগর। ভ্যালু ফর মেকিং ইউজফুল থিংস উইথ দেয়ার হ্যান্ডস। তিনি শিল্পী বা কারিগরকে তৃতীয় স্থানে রেখেছেন, যারা হাতের কাজে দরকারি জিনিসপত্র তৈরি করে দিতেন। তাদের শ্রমকেও সম্মানযোগ্য বলে মনে করা হতো। নেক্সট মার্চেন্ট বা ব্যবসায়ী, লোয়েস্ট ক্লাস, বিকজ দে ডিড নট প্রডিউস এনিথিং দেমসেলফ বাট আর্ন মানি ফ্রম আদার্স ওয়ার্ক। তিনি মার্চেন্ট বা ব্যবসায়ীদের সবচেয়ে নিচে রেখেছিলেন, কারণ ব্যবসায়ীরা নিজেরা কিছু করেন না, বরং অন্যর পরিশ্রমের উপর ভর করে টাকা উপার্জন করত এবং সমাজ তাদেরকে লোভী ও সুবিধাভোগী মানুষ হিসেবে ভাবে। টু ইম্পর্টেন্ট থিংস হচ্ছে পিজেন্ট ওয়ার গিভেন হায়ার স্ট্যাটাস দেন আর্টিসেন অ্যান্ড মার্চেন্ট। এখানে কারিগর ও ব্যবসায়ীর চেয়ে কৃষককে হায়ার স্ট্যাটাস দেওয়া হয়েছিল। এবং নো প্লেস ফর ওয়ারিয়র, বিকজ কনফুসিয়ানিজম ডিড নট সাপোর্ট ওয়ার। ইফ পিপল ফলোড দেয়ার রোলস দেন ওয়ার উড নট বি নেসেসারি। এখানে একটা আইডিয়ালিস্টিক চিন্তাধারা দেখা যায় যে সমাজে যদি নৈতিকতা পরিচালিত হয় তাহলে কোনোদিনই যুদ্ধ হবে না। এটা একটা আইডিয়ালিস্টিক চিন্তাধারা বলা যেতে পারে। তিনি যোদ্ধাদের এই শ্রেণীতে রাখেননি, সৈন্যদের কোনো শ্রেণীতে রাখেননি, কারণ তিনি বিশ্বাস করতেন যদি সবাই নিজের নিজের দায়িত্ব পালন করে চলে তাহলে সমাজে যুদ্ধ হবে না। পেজেন্টকে উচ্চ পর্যায়ে রাখা হয়েছিল। চায়না কখনো ওয়ারিয়রদেরকে অতটা গুরুত্ব দেয়নি, যেমন ইউরোপে বা জাপানে যোদ্ধাদের গুরুত্ব দেওয়া হয়। নেক্সট আমরা দেখব কনফুসিয়াস পলিটিক্যাল থট। এখানে জেন্টলম্যান জুনজির কথা আমরা বলতে পারি যে একজন আদর্শ মানুষ বা একজন আদর্শ লিডার, ঠিক, an exemplary man বা noble person in Confucius political thought. The Junji is the ideal human being. He understands how social relationships work and respect them. He follows proper rituals and behave politely. জেন্টলম্যান জুনজি হলো একজন মোরাল পার্সন, নৈতিক গুণে গঠিত, সমাজকে নিজের আচরণ দিয়ে তিনি পথ দেখান। সমাজে বল প্রয়োগ নয়, নৈতিক বা মোরাল লিডারশিপের মাধ্যমে তিনি সমাজকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি শাসক বা সৈন্য নন, বরং একজন মানুষ যার চরিত্র ও আচরণ অন্যদেরকে অনুপ্রাণিত করে। জুনজি এমন জীবনযাপন করতেন যা অন্যদের জন্য অনুকরণীয় এবং শান্তিপূর্ণ ও সুসংগঠিত সমাজ গঠনে সহায়তা প্রদান করে। নেক্সট আমরা দেখব গুড গভর্নেন্টের ধারণা। Confucius gave a moral and ethical idea of government. He believed that rulers should first discipline himself and then govern the people by setting personal example, not by fear.
ভয় দেখিয়ে নয়, একজন লিডার যদি নৈতিকতার মাধ্যমে ঠিকভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করেন, তাহলে অটোমেটিক তারা যদি মানুষকে কড়া আইন ও শাস্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, তারা শুধু শাস্তি এড়ানোর চেষ্টা করবে, কিন্তু লজ্জা বা নৈতিক বোধ তাদের মধ্যে থাকবে না। কিন্তু যদি মানুষকে গুণ ও আচার বিধির মাধ্যমে চালানো যায়, তারা ভুল করলে লজ্জা পাবে এবং স্বেচ্ছায় ভালো পথে আসবে। তাই কনফুসিয়াসের মতে ভালো শাসন ব্যবস্থা হলো মানবিক শাসন ও নৈতিকতার দ্বারা পরিচালিত শাসন। নিজের ভালো আচরণ দিয়ে নেতৃত্ব দেওয়া, শাস্তি দিয়ে নয় বা পানিশমেন্ট দিয়ে নয়। তিনি 3টি ফ্যাক্টরের কথা বলে সরকারের, যেখানে সরকার ঠিকভাবে প্রস্থান করতে পারে বা সরকার চলতে পারে। সাফিসিয়েন্ট ফুড থাকতে হবে, সাফিসিয়েন্ট আর্মি থাকতে হবে এবং পিপল ট্রাস্ট কনফিডেন্স ইন দ্য রুলার। মানে পর্যাপ্ত খাদ্য মানুষকে বাঁচিয়ে রাখার জন্য দরকার এবং পর্যাপ্ত সেনাবাহিনী দেশের নিরাপত্তার জন্য দরকার। এবং 3 হচ্ছে মানুষের শাসকের উপর আস্থা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ একজন লিডারের প্রতি জনগণের যদি আস্থাই না থাকে, তাহলে সেই সরকার ভেঙে পড়বে। তাই মানুষের প্রতি আস্থা রাখা বা লিডারের ওপর আস্থা রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কনফুসিয়াস এখানে তুলে ধরেছেন। কনফুসিয়াস বলেছিলেন, যদি 3টি জিনিসের একটি ত্যাগ করতে হয়, তাহলে প্রথমে সেনা ত্যাগ করো, তারপর খাদ্য ত্যাগ করো, কিন্তু মানুষের আস্থা কখনো হারিও না। কনফুসিয়াসের ডেমোক্রেসি সম্পর্কে কি ধারণা ছিল আমরা একটু দেখব। কনফুসিয়াস ডিড নট সাপোর্ট ডেমোক্রেসি in modern sense of popular sovereignty, equal voting rights or mass participation in government. আধুনিক অর্থে গণতন্ত্র যেমন, সেটাকে কনফুসিয়াস সাপোর্ট করেননি। জনসাধারণের শাসন, ভোটাধিকার বা গণ অংশগ্রহণ এইসব কনফুসিয়াস সমর্থন করেননি। He believed that society is hierarchical and everyone must fulfill their role based on moral duty and virtue, not equality. কনফুসিয়াস মনে করতেন যে সমাজে স্তর বিন্যাস ভিত্তিক একটি কাঠামো থাকা দরকার, যেখানে প্রত্যেকে নিজের নৈতিক দায়িত্ব পালন করবে। সেটা সমতার ভিত্তিতে গঠিত হবে না। The ideal ruler for him is not elected by people, but is a junji, gentleman, a morally superior person who leads by example. তার মতে শাসক হওয়ার জন্য জনমত বা ভোট দরকার নেই, প্রয়োজন নৈতিক উৎকর্ষতা। এখানে তিনি জেন্টলম্যান জুনজির উল্লেখ করেছেন, যিনি নিজের আচরণ দিয়ে পথ দেখাবেন বা সমাজ পরিচালিত করবেন। He did not trust the judgment of masses and believed that only the morally cultivated should lead society. তিনি সাধারণ মানুষের বিচার ক্ষমতার উপর আস্থা একদমই রাখতেন না। তার মতে কেবল নৈতিক এবং পরিপক্ক মানুষই শাসনের যোগ্য। So, Confucianism supports moral elitism, not democratic equality. কনফুসিয়াস গণতান্ত্রিক সমতায় একদমই বিশ্বাসী ছিলেন না। তিনি নৈতিক এলিট তন্ত্রকে বা নৈতিক এলিটবাদকে সমর্থন করেন। However, in broader sense, his concern for just governance, welfare of the people, and ethical leadership does align with certain democratic value, but not democracy as a system. তবে কনফুসিয়াসের দর্শন এক এলিটতন্ত্রকে তো সমর্থন করেনই না, কিন্তু ব্রড পার্সপেক্টিভের দিক থেকে আমরা যদি দেখি, তিনি ন্যায়পরায়ণ শাসন ব্যবস্থা এবং জনকল্যাণ ও নৈতিক নেতৃত্বের ধারণা দিয়েছিলেন। কিছুটা এটা গণতান্ত্রিক মূল্যবোধের সাথে ম্যাচ করে, কিন্তু তিনি গণতান্ত্রিক রাষ্ট্রীয় পদ্ধতি হিসেবে
গণতন্ত্রটাকে রাষ্ট্রীয় পদ্ধতি হিসেবে সমর্থন করেননি। কনফুসিয়াসকে বেশ কিছু থিঙ্কার ক্রিটিসাইজ করে, সেগুলো হচ্ছে লিগালিস্টিক থিঙ্কার হ্যান ফেজি, ডাওয়িস্ট থিঙ্কার, ফেমিনিস্ট স্কলার এবং মার্কসিস্ট ক্রিটিক্স অ্যান্ড মডার্ন লিবারেল হিউম্যান রাইটস। লিগালিস্টিক থিঙ্কাররা বলেন, দে আর্গিউ দ্যাট virtue alone cannot hold society together. Strict laws and harsh punishment are necessary to maintain order. যেমন কনফুসিয়াসের আইডিয়ালিস্টিক চিন্তাধারা ছিল যে হিউম্যান নেচার ইজ গুড, যুদ্ধ কখনোই হবে না, এগুলোকে লিগালিস্টিক থিঙ্কাররা ক্রিটিসাইজ করেন। তারা বলেন যে শুধু নৈতিকতা দিয়ে সমাজ চলবে না, শাস্তি ও কঠোর আইন ছাড়া শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ডাওয়িস্ট থিঙ্কার লাউজি তিনি এখানে ক্রিটিসাইজ করেছিলেন। তিনি বলতেন যে, বা তারা মনে করতেন কনফুসিয়াস অনেক নিয়ম আচার কৃত্রিম, যেমন এগুলো জীবনের সরল বা প্রকৃতির সরল গতিতেই সেগুলো অ্যাপ্লাই করা যায়, শাস্তির পর্বের দলে নয়। ফেমিনিস্ট স্কলাররা বলেছেন যে নারীবাদীরা কনফুসিয়াস কোনো জায়গাতেই নারীদেরকে স্বাধীনতা বা নেতৃত্বের সুযোগ দেননি। তার সবসময় পুরো লেখাতে পুরুষতান্ত্রিক বা প্যাট্রিয়ার্কাল ধারণা উঠে আসে, যেমন শুধু কন্যা, স্ত্রী বা মায়ের দায়িত্বই দেওয়া হয়েছে। আলাদা করে ওমেনদের নিয়ে কনফুসিয়াস তার লেখায় কোনোদিনও উল্লেখ করেননি। মার্কসিস্ট ক্রিটিক্স দেখব আমরা যে মার্ক্সবাদীরা তিরস্কার করেন যে কনফুসিয়াস শ্রেণী বিভাজনের বা সোশ্যাল ডিভিশনের কথা বলেছিল। এই সোশ্যাল ডিভিশনকে কনফুসিয়াস স্বাভাবিক অবস্থায় দেখেছেন যে শ্রমজীবী মানুষের শোষণের বিরুদ্ধে চুপ থাকা, অর্থাৎ যদি সমাজে শোষণ করা হয় সেক্ষেত্রেও কনফুসিয়াস বলেছে যে একজন লিডারকে মেনে নিতে হবে, সেটা লিডারের কথাবার্তা, এখানে প্রোটেস্ট করা যাবে না। এই কারণে মার্কসিস্ট থিঙ্কাররা কনফুসিয়াসের এই আইডিওলজিকে সমর্থন করেননি। মডার্ন লিবারেল বা হিউম্যান রাইটস কিছু থিঙ্কার ছিলেন যারা মনে করেন যে গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা ও আইনের অধিকারকে কনফুসিয়াস উপেক্ষা করে এবং ব্যক্তি স্বাধীনতার চেয়ে ডিউটি বা কর্তব্যকেই তিনি বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলেন। এছাড়াও কিছু ইম্পর্ট্যান্ট ফিচার্স আছে, এগুলো এক্সাম পার্সপেক্টিভ থেকে একটু ইম্পর্ট্যান্ট হতে পারে। Confucius believed that ruler and administrator should not be selected based on family background or wealth, but on moral character, education and merit. Confucius মনে করতেন শাসক বা প্রশাসক হওয়ার জন্য ধর্ম বা বংশের ওপর নয়, বরং নৈতিক চরিত্র, শিক্ষা ও যোগ্যতার ওপর নির্ভর করা উচিত। To implement this, Imperial China introduced the কেজু সিস্টেম। এই ভাবনা চীনে কেজু নামের একটি সিভিল সার্ভিস পরীক্ষা স্থাপন করেন, যেখানে মেরিট এর মাধ্যমে নির্বাচন করার কথা বলা হয়। এই পরীক্ষার মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ করা হতো। কেজু একটা ভাবনা ছিল যেখানে সিভিল সার্ভিস, চীনের যে সিভিল সার্ভিস এক্সাম, প্রার্থীদের নৈতিকতা, আচার অনুষ্ঠান, লেখার দক্ষতা যাচাই করে তাদেরকে নির্বাচিত করা হতো। এটা হচ্ছে ফার্স্ট মেধাভিত্তিক এক্সাম বা মেরিট বেসড এক্সাম, যেখানে বংশ বা হেরিডিটিতে ধন সম্পদের কোনো গুরুত্ব ছিল না, শুধুমাত্র মেধার ভিত্তিতে নির্বাচন করা হতো। চীনের এই যে কেজু সিস্টেমটা, তা 19th সেঞ্চুরিতে ব্রিটিশদের ওপর প্রভাব ফেলেছিল, যেটা পরবর্তীকালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস সিস্টেম চালু হয়। এই ভাবনা নিয়েই ইন্ডিয়ান সিভিল সার্ভিসটা চালু হয়েছিল। In today's modern civil service system like India's UPSC,
or state PSC followed similar ideas. আজকের দিনে ভারতের ইউপিএসসি বা রাজ্য পিএসসি পরীক্ষাতেও অনেকটা এই নীতির অনুসরণ দেখা যায়। নেক্সট হচ্ছে অরিজিন অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়ান লিঙ্ক। দ্য idea of merit-based civil service came from ancient China, where the Keju examination system was practiced under Confucian ideals. যোগ্যতা ভিত্তিক যে সিভিল সার্ভিস এক্সামের ধারণা প্রথম চীন থেকে আসে, যেখানে কনফুসিয়াসের আদর্শে কেজু পরীক্ষা চালু করা হয়েছিল। The model influenced the British administrator who later applied a similar system in colonial India during 19th century. এই চীনা মডেলটি ব্রিটিশ প্রশাসকদের প্রভাবিত করে এবং 19বিংশ শতকে ভারতে এরকম ইন্ডিয়ান সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করা হয়। নেক্সট দেখব আমরা মডার্ন রেলেভেন্স অফ কনফুসিয়ানিজম ইন চায়নাস গ্লোবাল অ্যাপ্রোচ। এখনকার দিনে কনফুসিয়াসের ধারণা বা চিন্তাধারা কতটা গুরুত্বপূর্ণ। Chinese government draws from Confucian philosophy to shape its global identity. Ideas like harmony, duty, discipline, respect for authority, and moral leadership are promoted internationally. আজকের চীন কনফুসিয়াসের দর্শনকে ব্যবহার করে নিজের নৈতিক ও শৃঙ্খলাপূর্ণ পরিচয় গড়ে তুলছে। কর্তব্য, শৃঙ্খলা, কর্তৃত্বের প্রতি আস্থা, নৈতিক নেতৃত্ব, এইসব মূল্যবোধকে তারা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরছে। এ মেজর এক্সপ্রেশন অফ দিস ইজ সিন ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ কনফুসিয়াস ইনস্টিটিউট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, which promote Chinese language, culture, and value-based philosophy. চায়না কনফুসিয়াস ইনস্টিটিউটের মাধ্যমে তার কনফুসিয়াসের যেসব নৈতিক চিন্তাধারা ছিল তা দেশ বিদেশে ছড়িয়ে দিচ্ছে। এটা চায়নার একটা সফট পাওয়ার ডিপ্লোম্যাসি বলা যেতে পারে। এক্ষেত্রে চায়না দেখাচ্ছে যে সে অত্যন্ত নৈতিকতা এবং সংস্কৃতির দিক থেকে খুবই অন্যান্য দেশকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখিয়ে অনুপ্রাণিত করছে। কিন্তু অনেক থিঙ্কার বা স্কলাররা এটাকে চাইনিজ হেজিমনি হিসেবে বা চায়নার ডমিনেশন হিসেবে দেখে। থ্রু দিস কালচারাল অ্যান্ড মোরাল ইনিশিয়েটিভ চায়না ইউজড সফট পাওয়ার নট অ্যাজ এ ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি অ্যালোন বাট অ্যাজ অ্যান এক্সটেনশন অফ ট্র্যাডিশনাল পলিটিক্যাল ফিলোসফি। এই সাংস্কৃতিক ও নৈতিক উদ্যোগের মাধ্যমে চায়না সফট পাওয়ার ব্যবহার করছে, তবে এর মাধ্যমে শুধুমাত্র কূটনৈতিক কৌশলই নয়, বরং নিজের ঐতিহ্যগত রাজনৈতিক দর্শনের আধুনিক রূপও তুলে ধরছে। Thus, Confucianism today is not merely an ancient philosophy, but a living ideological tool through which China portrayed itself as a disciplined and peace-loving and morally guided nation. এইভাবে কনফুসিয়াসবাদ আজ শুধুমাত্র অতীতের দর্শন নয়, বরং একটি বাস্তব রাজনৈতিক আদর্শ, যার মাধ্যমে চীন নিজেকে শৃঙ্খলাবদ্ধ, শান্তিপ্রিয় ও নৈতিকতায় চালিত রাষ্ট্র হিসেবে তুলে ধরে। কনফুসিয়াসের কিছু কোটস আছে, যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে এক্সামে এক দুটো দেয়, যেমন ডু নট ডু টু আদার্স হোয়াট ইউ ডু নট ওয়ান্ট টু ডান টু ইয়োর সেলফ। দ্য ম্যান হু asks a question in a fool for a minute. The man who does not ask is a fool for a life. এছাড়াও এডুকেশন ব্রিডস কনফিডেন্স, কনফিডেন্স ব্রিডস হোপ, হোপ ব্রিডস পিস। কনক্লুশনে আমরা দেখব কনফুসিয়াসের চিন্তা আমাদের শেখায় কিভাবে নৈতিক জীবনযাপন করতে হয়, দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিতে হয়,
আর কর্তব্য ও সম্পর্কের ভিত্তিতে একটা ভালো সমাজ গঠন করতে কীভাবে শেখায়, তাই আমরা পুরো কনফুসিয়াসের চিন্তাধারায় দেখতে পাই। একটা নৈতিক এবং মোরালিটির আধারে সমাজ গঠন। এখানে আমরা জেন্টলম্যান জুনজির কথা দেখলাম, যে একজন এমন লিডার যে সঠিকভাবে নৈতিকতার মাধ্যমে সমাজকে পরিচালিত করতে পারে, যাতে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকতে পারে। ওকে, in today's global context, Confucian ethics has universal appeal and can serve as a model for building ethical leadership, social stability, harmonious relationship. আধুনিক বৈশ্বিক প্রেক্ষাপটে কনফুসিয়াসের নীতি শিক্ষা সর্বজনীন আবেদন তৈরি করে এবং তার নেতৃত্ব, স্থিতি ও সহাবস্থানের মডেল হিসেবে কাজ করতে শেখায়। আজকের ক্লাসটা আমি সাম আপ করছি। তোমরা প্রত্যেকে নোটস বানাবে, যাতে পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হতে পারে। ক্লাসটা কেমন লাগলো জানিও, ফিডব্যাক দেবে। থ্যাংক ইউ।